ইতিহাসের নজিরবিহীন একটি ঘটনা ঘটেছিল আটলান্টিক সমুদ্রে। সেখানে শুধুমাত্র বরফের ধাক্কার ফলে তলিয়ে যায় বিশাল এই জাহাজ। টাইটানিক ডুবে যাওয়ার রহস্য ছিল 20 শতকের গোড়ার দিকের ঘটনা। নতুন একটি জাহাজ নিয়ে সারা পৃথিবীতে তখন হইচই। জাহাজটি এত বড়ই ও মজবুত বানানো হয়েছিল যে এর নির্মাতারা ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং ঈশ্বরও এই জাহাজটিকে ডুবাতে পারবেন না। নাউজুবিল্লাহ। সমুদ্রে একটি পাটকাঠিও ডুবে যাবে, তবু এই জাহাজটি ডুববে না। আর এই জাহাজটির নাম দেওয়া হয়েছিল টাইটানিক। টাইটানিক জাহাজটির ডিজাইনার ছিলেন থমাস এন্ডুর। তার দাবি ছিল টাইটানিক কোনোদিন ডুবানো সম্ভব হবে না। আসলে তিনি গায়ের জোরে সে কথা বলেননি। টাইটানিক জাহাজটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যা সকল প্রকার ঝড় জলোচ্ছ্বাসের মধ্যেও সমুদ্রে বুক চিতিয়ে চলতে পারবে। কিন্তু যেদিন টাইটানিক ডুবে যায় সেদিন তার বয়স হয়েছিল মাত্র 4 দিন। যেই জাহাজ জীবনেও ডোবানো সম্ভব নয়, সেই জাহাজ কিনা মাত্র 4 দিনেই ডুবে গেল। আপাত দৃষ্টিতে আইসবার্গের সাথে ধাক্কায় টাইটানিক ডুবির কারণ বলা হলেও এর সঠিক কোনো যুক্তি কোনো গবেষকেই এখন পর্যন্ত দিতে পারেনি। এক একজন এক এক ধরনের কারণ উদ্ঘাটন করেছেন। এর ফলে এই জাহাজ ডুবির ঘটনা রহস্যবৃত্তই রয়ে গেছে। টাইটান ছিল গ্রিক পুরাণের সৃষ্টির শক্তিশালী দেবতা। এই দেবতার কাজই ছিল শুধু সৃষ্টি করা, আর তার নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। এটি আসলে টাইটানিক সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম ছিল RMS টাইটানিক। RMS এর অর্থ হচ্ছে রয়্যাল সেল স্টিমার, অর্থাৎ পুরো জাহাজটির নাম ছিল রয়্যাল সেল স্টিমার টাইটানিক। টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয় 1907 সালে। 5 বছর একটানা কাজ করে 1912 সালে জাহাজটির নির্মাণ কাজ শেষ করা হয়। হল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ কাজ করেন। প্রায় 60,000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল প্রায় $75 লাখ। এত বড় আকারের জাহাজ নির্মাণ করা সে সময় মানুষ স্বপ্নও দেখতে পারতেন না। 1912 সালের 10 এপ্রিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। সে সময় টাইটানিকে মোট যাত্রী ছিল 2200 জন এবং কয়েকশো কর্মী। ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়া খুবই বিপজ্জনক ছিল সে সময়। ছোটোখাটো জাহাজের পক্ষে বলা চলে জীবন বাজি রেখে যাত্রা করা, কেননা হঠাৎ সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাসে পড়ার আশঙ্কা সবসময় ছিল। তারপরেও এত সংখ্যক যাত্রী সমুদ্রের রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার জন্য টাইটানিকের যাত্রী হয়েছিল। টাইটানিকের প্রথম শ্রেণীর ভাড়া ছিল $3,100 আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল $32। এখানে শুধুমাত্র গন্তব্যস্থলে পৌঁছানো এবং টাকা পয়সার কোনো বিষয় ছিল না। সে সময় টাইটানিককে নিয়ে পুরো বিশ্বেই হইচই পড়ে গিয়েছিল। তাই সবাই চেয়েছিল টাইটানিকের এই ঐতিহাসিক যাত্রায় নিজেকে সাক্ষী করে রাখতে। টাইটানিক জাহাজটি যখন বন্দর থেকে ছেড়ে যায় তখন বন্দরে বিশাল জনসমাগম হয়েছিল, যা অনেক রাজনৈতিক সমাবেশেও হয় না। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। সাইরেন বাজিয়ে ধীরে ধীরে আটলান্টিকের দিকে এগিয়ে যেতে থাকলো টাইটানিক। জাহাজের যাত্রীরা পৃথিবীর চিন্তা ভুলে পার্থিব ভোগবিলাসে মত্ত হয়ে অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকলো। নির্ধারিত 6 দিনের যাত্রাকে সামনে রেখে সবাই চলছিল নিয়ম মতো, আনন্দমুখরিত পরিবেশে। 1 দিন, 2 দিন, 3 দিন ভালোই কাটছিল জাহাজের যাত্রীদের। দুর্ঘটনার দিন দুপুরের ঘটনা। 14 এপ্রিল দুপুর 2টার দিকে আমেরিকা নামের একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় তাদের যাত্রাপথে সামনে বড় একটি আইসবার্গ রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে মেসাবা নামের আরও একটি জাহাজ থেকে এই একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিককে। এই সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক্স ফিলিপস ও হ্যারল্ড ব্রিস। দুবারই তাদের দুজনের কাছে এই সতর্কবার্তাকে অপ্রয়োজনীয় মনে হয়। তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠায়নি। টাইটানিক দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগেও ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গটি সম্পর্কে বলতে চেয়েছিল। টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জ্যাক্স ফিলিপস রাগান্বিতভাবে বলে, আমি কে প্রিসের সাথে কাজে ব্যস্ত আছি। তাই অবশেষে সে লাইনটি কেটে দেয়। ফলে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর তার ওয়্যারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায়। বলা চলে তাদের এই হেয়ালিপনার কারণেই ডুবেছে জাহাজ টাইটানিক। নিস্তব্ধ আটলান্টিকের বুকে সবেমাত্র প্রবেশ করেছে টাইটানিক।
আটলান্টিকের তাপমাত্রা তখন 0 ডিগ্রির কাছাকাছি নেমে যায়। আকাশ পরিষ্কার থাকলেও আকাশে কোনো চাঁদ দেখা যাচ্ছিল না। টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের কাছাকাছি চলে আসে তখনই জাহাজের ক্যাপ্টেন সামনে আইসবার্গের সংকেত পান। আইসবার্গ হলো সাগরের বুকে ভাসতে থাকা বিশাল বিশাল সব বরফখণ্ড। এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মধ্যে 8 ভাগের 1 ভাগ পানির উপরে থাকে, মানে এর বড় অংশটাই দেখা যায় না, যেটা কিনা পানির নিচে থাকে। তখন তিনি জাহাজের গতি সামান্য দক্ষিণ দিকে ফিরিয়ে নেন। সে সময় টাইটানিকের পথ পর্যবেক্ষককারীরা সরাসরি টাইটানিকের সামনে সেই আইসবার্গটি দেখতে পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টাইটানিকের ফার্স্ট অফিসার মুরডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টো দিকে চালাতে অথবা বন্ধ করে দিতে নির্দেশ দেন। টাইটানিকে শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি। এর ডান দিক আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে, ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে দেখা দেয় চির। টাইটানিক জাহাজটি যেই স্থানে ডুবেছিল সেই স্থানের নাম হলো গ্রেট ব্যাংক অফ নিউফাউন্ডল্যান্ড। টাইটানিক সর্বোচ্চ 4টি পানিপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত, কিন্তু পানিপূর্ণ হয়ে গিয়েছিল 5টি কম্পার্টমেন্ট। এছাড়াও পানি প্রতিরোধের জন্য 12টি গেট ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে এমন জায়গায় জাহাজটির ধাক্কা লাগে যে সবগুলো গেটের পানি প্রতিরোধ বিকল হয়ে যায়। পানির ভারে আস্তে আস্তে করে তলিয়ে যেতে থাকে জাহাজ টাইটানিক। ক্যাপ্টেন স্মিথ সহ জাহাজ চালনায় দায়িত্বপ্রাপ্ত সবাই বুঝতে পারে যে টাইটানিককে আর বাঁচানো যাবে না। ক্যাপ্টেন স্মিথ মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে আসেন এবং জাহাজটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। রাত 12টার পর লাইফ বোটগুলো নামানো শুরু করা হয়। প্রত্যেক যাত্রী আপন প্রাণ বাঁচানোর জন্য লাইফ বোটে উঠতে চায়, কিন্তু লাইফ বোট ছিল মাত্র 16টি। তাই ক্যাপ্টেন নির্দেশ দিলেন মহিলা ও শিশুদের আগে নামতে দিন। আপনজনকে নিশ্চিত মৃত্যুর মুখে ছেড়ে দেওয়ার সেই দৃশ্য ছিল খুবই ভয়ঙ্কর। ভাগ্যের বড়ই নির্মম পরিহাস। টাইটানিকের নিয়ন্ত্রণ কেন্দ্র হতে দূরবর্তী একটি জাহাজের আলো দেখা যাচ্ছিল, আর যার পরিচয় এখনও রহস্যে ঘেরা। কেউ কেউ বলে সেটি ছিল ক্যালিফোর্নিয়ান, আবার কেউ কেউ বলে সেটি ছিল স্যামসন। টাইটানিক থেকে ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগে কোনো সাড়া না পেয়ে পরবর্তীতে মর্স ল্যাম্প এবং শেষে জরুরি রকেট ছোড়ার মাধ্যমেও জাহাজটির সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু জাহাজটি একবারও সাড়া দেয়নি। এছাড়া টাইটানিক থেকে সাহায্য চেয়ে যে বার্তা পাঠানো হয়েছিল তাতেও সঠিক সময়ে কেউ সাড়া দিতে পারেনি, কেননা নিকটবর্তী স্থানে কেউ ছিলই না। টাইটানিকের সবচেয়ে নিকটে ছিল দি ক্যারিপাথিয়া জাহাজটি, তবে তারা যে দূরত্বে ছিল সেখান থেকে টাইটানিকের কাছে আসতে সময় লাগবে 4 ঘন্টা। রাত 2টা থেকে 2:20 মধ্যে টাইটানিকের সম্পূর্ণ অংশ আটলান্টিক মহাসাগরের বুকে তলিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজের বৈদ্যুতিক সংযোগগুলো বিকল হয়ে যায়, যার কারণে সেই পরিবেশটি আরও হৃদয় বিদারক হয়ে ওঠে। টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায় ঠিক তার 1 ঘন্টা 40 মিনিট পর রাত 4:10 সেখানে দি ক্যারিপাথিয়া নামের জাহাজটি আসে। যারা সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছিলেন তাদেরকে উদ্ধার করে সকাল 8:30টার দিকে নিউ ইয়র্কে চলে যায়। অনেকেরই ধারণা ছিল টাইটানিক জাহাজে কোনো অভিশাপ ছিল। এ যুক্তি প্রদান করার অন্যতম একটি কারণ হিসেবে তারা দেখিয়েছিল টাইটানিকের নম্বর 390904, আর পানিতে এর প্রতিবিম্বের পাশ পরিবর্তন করলে হয় নো পপ। এছাড়া প্রাথমিকভাবে ও সর্বাধিক মতানুসারে আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগার ফলেই এই দুর্ঘটনা ঘটেছিল বলে মনে করা হয়, কিন্তু এর বাইরেও অনেক কাহিনী প্রচলিত রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত কাহিনীটি জানায় 1998 সালের 19 অক্টোবরের টাইমসে। সে অনুসারে টাইটানিক জাহাজে নাকি ছিল মিশরীয় এক রাজকুমারীর অভিশপ্ত মমি। বলা হয় এই মমির অভিশাপের কারণেই ভাসমান বরফ দ্বীপের সঙ্গে ধাক্কা খেয়েছিল টাইটানিক। টাইটানিক জাহাজে ডুবে যাওয়ার রহস্য ও ধ্বংস অবশেষ খুঁজে পাওয়ার জন্য দীর্ঘ 70 বছর পর 1985 সালে যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে রবার্ট বালার্ড নামক এক ফরাসি বিজ্ঞানী। ছোটবেলা থেকেই এই বিজ্ঞানীর ইচ্ছে ছিল টাইটানিককে খুঁজে বের করবেন, আর বড় হয়ে তিনি সেই কাজেই নেমে পড়লেন। সন্ধান পেলেও এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। কিংবদন্তির টাইটানিক ডুবি
জাহাজ বিষয়ে ইংরেজ কবি শেলিয়ের অজিম্যান্টিয়াস কবিতায় এর মত প্রকাশ করেছেন এভাবে: সমুদ্রের নিচে বালিপলি আর প্রবালের মৃতদেহের পাশে ছড়িয়ে আছে বিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রকৃতির অহমিকার শেষ চিহ্ন। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করবেন। এবং আমাদের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ঘন্টার আইকন অ্যাক্টিভ করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।